ছাত্রীরা, আজকে তোমাদের আমি পড়াচ্ছি বাণিজ্য। তোমাদের ষষ্ঠ অধ্যায় বাণিজ্য। বাণিজ্য তোমরা ছোট থেকেই বাণিজ্য বা ব্যবসা বা বিজনেস এই কথাগুলো কিন্তু শুনেছো। এই কথাগুলো শুনলে তোমাদের মাথায় কি আসে? যে কোনো জিনিস বিক্রি হবে বা কেনা হবে, তাকেই আমরা বাণিজ্য বলি। এক্ষেত্রে কি হয়, একজন বিক্রেতা থাকে, সে তার বাড়ির উৎপাদিত দ্রব্য বা উৎপন্ন করা দ্রব্য বা কিনে আনা দ্রব্য সেটা তার বাজারে সেই পসর নিয়ে বসে, সেই জিনিসগুলো নিয়ে বসে, এবং সেখান থেকে যার সেই জিনিসটা প্রয়োজন সে কি করে, ক্রয় করে নিয়ে আসে, অর্থের বিনিময়ে ক্রয় করে এবং জিনিসটার উপরে তার মালিকানা লাভ করে। তাহলে এইভাবে পণ্যের বা পরিষেবার আদান প্রদানকে আমরা বলতে পারি বাণিজ্য। আরো ভালোভাবে যদি বলি তাহলে দেখো, বলতে পারি প্রয়োজনীয় দ্রব্য ও পরিষেবার অভাব মোচন, আর মুনাফার উদ্দেশ্যে ক্ষুদ্র, মাঝারি বা বৃহৎ, স্থানীয়, দেশীয় ও বৈদেশিক বাজারে যে কোনো পণ্যদ্রব্য লেনদেন সংক্রান্ত, আমদানি বা রপ্তানি বা সেই সংক্রান্ত পরিষেবার আনুষঙ্গিক কাজকর্মকে বাণিজ্য বলা হয়। জেমস স্টিফেন্সের মতে যে বিষয়গুলি উৎপাদক এবং ভোগকারীর মধ্যে বিভিন্ন বাধা বিঘ্ন অপসারিত করে সংযোগ স্থাপন করে তাদের একত্রে বলা হয় বাণিজ্য। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে, বাণিজ্য মানে যে কোনো জিনিসের ক্রয় বিক্রয়, এবং সেটা স্থানীয় বাজারে হতে পারে, দেশের যে কোনো প্রান্তে হতে পারে, এমনকি বিদেশেও হতে পারে, আমদানি হতে পারে, রপ্তানি হতে পারে। এইগুলো আমদানি রপ্তানি সংক্রান্ত পরিষেবামূলক কাজও হতে পারে, যেটা অর্থের মাধ্যমে করতে হয়, যার ফলে মুনাফা অর্জন হতে পারে এবং অভাব মোচন হবে, তখন তাকে আমরা বলবো বাণিজ্য। দেখো বাণিজ্যকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। যখন আমরা বলছি আভ্যন্তরীণ বাণিজ্য, আভ্যন্তরীণ মানে দেশের যে সীমানা তার ভেতরেই যখন বাণিজ্যটা হয়, সেটা একটা রাজ্যের মধ্যে হতে পারে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে হতে পারে, দেশের মধ্যেই কিন্তু সেই জিনিসটা হবে। যখন দেশের মধ্যেই বাণিজ্য হয় তাকে আমরা বলছি আভ্যন্তরীণ বাণিজ্য। আর উৎপাদিত পণ্য সামগ্রী যখন দেশের সীমানা ক্রস করে দেশের বাইরে বিক্রি করা হয় তখন তাকে আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্য। যেমন ধরো, ভারত থেকে কোনো দ্রব্য জাপানে পাঠানো হলো, তাহলে ভারতের দেশের যে সীমানা সেটা ক্রস করে অন্য দেশে জিনিসটা পাঠানো হচ্ছে, সেখানে বিক্রি করা হচ্ছে, তখন সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্যকে দুটো ভাগে ভাগ করা হয়, খুচরো বাণিজ্য আর পাইকারি বাণিজ্য। পাইকারি মানে তোমরা জানো যে একজন ক্রেতা সে উৎপাদকের উৎপাদিত দ্রব্য, সেটা কৃষিজ ফসল হোক, শিল্পজাত দ্রব্য হোক, প্রচুর পরিমাণে ক্রয় করে এবং ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে সে সেটাকে আবার বিক্রি করবে। তাহলে যখন অধিক পরিমাণে দ্রব্যাদি কেউ উৎপাদকের থেকে ক্রয় করে আবার সেটাকে বিক্রি করছে, তখন তাকে বলা হচ্ছে পাইকারি বাণিজ্য। আর খুচরো বাণিজ্য কি? পাইকাররা যে জিনিসগুলো ছোট দোকানদারদের দিচ্ছে সেটা, এবং ছোট দোকান থেকে যখন ক্রেতা তার প্রয়োজনীয় স্বল্প সামগ্রী দোকানে গিয়ে ক্রয় করছে, তখন তাকে বলা হচ্ছে খুচরো বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যকে আমরা তিন ভাগে ভাগ করছি, আমদানি, রপ্তানি আর পুনঃরপ্তানি। আমদানি মানে তোমরা জানো যখন বিদেশ থেকে কোনো দ্রব্য দেশে আনা হয়। যেমন আমাদের দেশে গম প্রথমে যতটা আমাদের প্রয়োজন ততটা উৎপাদিত হতো না, বিদেশ থেকে ক্রয় করতে হতো। বিদেশ থেকে যখন কোনো দ্রব্য আনা হয় তখন তাকে বলে আমদানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্য অর্থাৎ দেশ থেকে যখন সেটা বিদেশে বিক্রি করা হয় সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। যেমন ভারতে প্রচুর লোহা উৎপাদিত হয়, ভারত থেকে জাপানের লোহা কি করে, বিক্রি করে। তাহলে এই যে ভারত থেকে জাপানে লোহা যাচ্ছে সেটাকে আমরা বলবো রপ্তানি বাণিজ্য। পুনঃরপ্তানি বাণিজ্য, এই টার্মটাও জেনে রাখবে। পুনঃরপ্তানি মানে কোনো একটা দেশ থেকে কোনো একটা দ্রব্য ক্রয় করা হলো, সেই দ্রব্যটার সামান্য কিছু পরিবর্তন ঘটিয়ে সেটাকে আবার যখন বিদেশের বাজারে বিক্রি করা হচ্ছে। একটা দেশ থেকে কেনা হলো, সেই দ্রব্য আমাদের দেশে আনা হলো, হয় কিছু তার পরিবর্তন ঘটানো হচ্ছে বা
সেই দ্রব্যটাই আবার আমাদের দেশ থেকে অন্য কোনো দেশে বিক্রি করা হলো, তখন তাকে বলা হবে পুনঃরপ্তানির বাণিজ্য। যেমন আমি একটু আগে লোহা বললাম যে ভারত কি করে, কাঁচা লোহা জাপানকে পাঠায়, জাপান সেই লোহা থেকে লৌহ ইস্পাত শিল্প, যন্ত্রপাতি এগুলো তৈরি করে এবং জাপান ইউরোপের বাজারে সেটা বিক্রি করে। তাহলে সেক্ষেত্রে এটা হলো পুনঃরপ্তানির বাণিজ্য। বাণিজ্যের ভিত্তি সম্পর্কে দেখো, বাণিজ্য হয় কাঁচামাল আর উৎপাদিত পণ্য নিয়ে, অর্থাৎ কোনো অঞ্চলে যে উদ্বৃত্ত কাঁচামাল থাকে সেটা বাজারে বিক্রি করা হয় এবং কৃষিজ ফসল বা খনিজ দ্রব্য এগুলো দিয়ে যে দ্রব্যগুলো উৎপাদিত হয় সেগুলো বাজারজাত করা হয়। দ্বিতীয় যেটা বলছি, চাহিদা আর যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান। তোমরা জানো ভারত একটি জনবহুল দেশ, এখানে প্রচুর কৃষিজ ফসল উৎপাদিত হয়, আবার শিল্পজাত দ্রব্য উৎপাদিত হয় এবং মানুষের মধ্যে তার চাহিদা আছে। তো যখন কোনো বাণিজ্য করা হয় তখন অবশ্যই দেখা হয় যে সেই উৎপাদিত দ্রব্যের চাহিদা কতটা রয়েছে, অর্থাৎ কতজন মানুষ সেই দ্রব্যটাকে ক্রয় করবে, তার উপর ভিত্তি করে কি হয়, সেই চাহিদার উপর ভিত্তি করে যোগানের মাধ্যমে বাণিজ্য করা হয়। 3 নম্বর বলছি দেখো, মুনাফা কেন্দ্রিক পরিবর্তে ক্রেতা কেন্দ্রিকরণ হয়েছে। সেটাকে আবার মুনাফা কেন্দ্রিক, মুনাফা কে করে, যে বাণিজ্য করছে, যে বিক্রি করছে, যে কোম্পানি বা যে মানুষ বিক্রি করছে সে মুনাফা অর্জন করে। এবার যখন কোনো দেশে একটি সংস্থা একমাত্র কোনো জিনিস বানায়, অন্য কোনো সংস্থা সেটা বানায় না, ধরো আমরা ল্যাপটপ, মোবাইল এগুলোর কথা বলি, অনেকগুলো কোম্পানি তোমাদের মাথায় চলে আসবে। কিন্তু যদি এমন হতো যে শুধুমাত্র স্যামসাংই মোবাইল বানাতো, তাহলে কি হতো, সে তার ইচ্ছে মতো জিনিসটার দাম বাড়িয়ে দিত। কিন্তু যখনই বাজারে কি থাকছে, প্রতিযোগিতা থাকছে, তার মানে একসাথে অনেকগুলো কোম্পানি একই জিনিস বানাচ্ছে, তখন কিন্তু মুনাফার জায়গায় সেখানে কি হয়, ক্রেতার উপর ভিত্তি করে, কত ক্রেতা আছে, তারা কি পরিমাণ দামের মোবাইলে, তোমরা জানো বিভিন্ন রকম রেঞ্জের মোবাইলে হয়, তো ক্রেতা কি দামের জিনিস কিনবে তার উপরে ভিত্তি করে বাণিজ্য হয়। অর্থাৎ আগে যেমন মুনাফা কেন্দ্রিক ছিল, একচেটিয়া বাজার ছিল, সেখানে কি হয়েছে, এখন প্রতিযোগিতা হয়ে গেছে, তার ফলে মুনাফা থেকে বাণিজ্যের ভিত্তিটা ক্রেতা কেন্দ্রিকতায় চলে এসেছে। নেক্সট বলছি দেখো, কৃষিজ ও খনিজ দ্রব্যের রপ্তানি নির্ভরতা। যে কৃষিজ বা খনিজ দ্রব্যগুলো ভারতে বেশি উৎপাদিত হয়, উদ্বৃত্ত রয়ে যায়, তখন সেটাকে কি করা হয়, বিদেশে রপ্তানি করা হয়। যেমন ভারতে লৌহ ইস্পাত সেইভাবে উন্নত না, কিন্তু আমাদের এখানে প্রচুর লোহা উত্তোলিত হয়, তো ভারত থেকে কি করা হয়, প্রচুর লোহা রপ্তানি করা হয়। নেক্সট হচ্ছে শিল্পজাত দ্রব্যের রপ্তানি। এই যে তোমরা জানো যে আহমেদাবাদকে বলা হচ্ছে ম্যানচেস্টার, তাই না? তাহলে এখানে কি হয়, প্রচুর কটন, সুতির দ্রব্যাদি তৈরি হয়, কিন্তু এই সুতির দ্রব্যাদিগুলো কিন্তু দেশীয় বাজারের তুলনায় অনেক বেশি বিদেশের বাজারে বেশি মূল্যে বিক্রি হয়। তাহলে শিল্পজাত দ্রব্যের রপ্তানিও কি হচ্ছে, ভারতের বাণিজ্যের একটি ভিত্তি। নেক্সট যেটা বলছি দেখো, 6 নম্বর, খনিজ তেলের অধিক আমদানি। আমাদের দেশে যতটা খনিজ তেল উত্তোলিত হয় আমাদের কিন্তু চাহিদা তাতে মেটে না, তার ফলে কি করতে হয়, আমাদেরকে প্রাচ্য থেকে আমাদের তেল আনতে হয়, আমাদের প্রচুর পরিমাণে তেল আমদানি করতে হয়। সেজন্য কি হয়, আমাদের দ্রব্যের দামের উপর কিন্তু এর একটা প্রভাব পড়ে, কারণ বিদেশ থেকে আমরা তেল ক্রয় করে আনছি, সেই ক্রয় করা তেল যখন আবার বাজারে বিক্রি হচ্ছে, ভেহিকেলগুলো বিভিন্ন পরিবহনের জন্য যখন সেই তেল কেনা হচ্ছে, তখন কি হচ্ছে, পণ্যের দাম কিন্তু তার উপরে নির্ভর করছে, পণ্যের দাম অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। নেক্সট দেখো, রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ অধিক। আমরা কিন্তু দেখো বলছি ভারতের বাণিজ্যের ভিত্তি, ভারতে যেহেতু জনবহুল দেশ, এখানে আমাদের প্রচুর চাহিদা। দেখা যায় যে আমরা যখন বছরের শেষে হিসেব করতে বসি তখন দেখা যায় যে ভারতে যে পরিমাণে আমদানি করতে হয় তার তুলনায় কি হয়, রপ্তানির পরিমাণ বেশি হয়। রপ্তানি যত বেশি করবে যেই দেশ, সেই দেশের কিন্তু অর্থনৈতিক উন্নতি তত বেশি হবে। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হয় যে আমদানি বেশি হয়, বাইরে থেকে বেশি পরিমাণ দ্রব্য আমাদের কিনতে হয়, তুলনামূলকভাবে আমাদের দেশে কম দ্রব্য উৎপাদিত হয়।
দেখো, এখন আমরা বলি ভারতের বাণিজ্যের গুরুত্ব কি। প্রথমে বলছি ঘাটতি পূরণ। ঘাটতি পূরণটাকে তোমরা দুভাবে ভাবতে পারো। এক হচ্ছে আমাদের প্রয়োজনীয় দ্রব্যের যে অভাব রয়েছে, যেমন একটা সময় ভারতকে বিদেশ থেকে ডাল আনতে হতো, কারণ আমাদের প্রয়োজনীয় ডাল যথেষ্ট পরিমাণে উৎপাদিত হতো না। আবার ঘাটতি পূরণের আরেকটা দিকও রয়েছে। এখানে ঘাটতি পূরণ বলতে বাণিজ্যের ঘাটতিকে বোঝায়, যেখানে মোট রপ্তানি আর আমদানির একটা পার্থক্য দেখা দেয়। কোনো অঞ্চলে বা দেশের দ্রব্যের ঘাটতি বা উদ্বৃত্তের হার মেটানো হয় বাণিজ্যের মাধ্যমে। 2 নম্বর বলছি আমদানি ও রপ্তানি। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেমন আমদানি করে কোনো অঞ্চলের ঘাটতি পূরণ করা হয়, তেমনি উদ্বৃত্ত দ্রব্য রপ্তানি করে কি করা হয়, অন্য স্থানে পাঠিয়েও কি করা হয়, বাণিজ্য করা হয়। নেক্সট হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। যখন বাণিজ্য বাড়ে, বাণিজ্য কি হচ্ছে তোমরা জানলে এর আগে যে কৃষিজ দ্রব্য বা শিল্পজাত দ্রব্য এগুলো বাণিজ্যে বা এগুলোরই বাণিজ্য করা হচ্ছে। তাহলে বাণিজ্যের মাধ্যমে কি হয়, প্রচুর কর্মসংস্থানের সুযোগ হয়। কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান হয়। তাহলে ভারতের বাণিজ্যের একটি গুরুত্ব কিন্তু বাণিজ্যের ফলে প্রচুর কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। নেক্সট দেখো, কৃষি, শিল্প ও পরিবহন ব্যবস্থার উন্নতি। বাণিজ্যকে কেন্দ্র করে কিন্তু কৃষি শিল্প উন্নত হয়। বাণিজ্যের নিমিত্তে এখন জানো যে যখন আমরা কৃষি কাজ করছি, আমরা উন্নত বীজ, সার এগুলোর মাধ্যমে কি করছি, কৃষিজ ফসলের পরিমাণ বা উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কেন পাচ্ছে, যে উদ্বৃত্ত বা বেশি পরিমাণ ফসল যাতে বিক্রি করা যায়। তাহলে কৃষি, শিল্প এই দুটোর উন্নতি হলে বাণিজ্যের উন্নতি হবে। আর কৃষি এবং শিল্পকে সাপোর্ট করার জন্য দেখা যাচ্ছে যে পরিবহন ব্যবস্থারও উন্নতি ঘটছে। নেক্সট, উন্নয়নের সূচক বৃদ্ধি। উন্নয়নের সূচক বলতে আমরা এখানে জিডিপির কথা বলতে পারি। কোন দেশের জিডিপি সেই দেশের বাণিজ্যের উপর নির্ভর করে। 2023-24 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির 8.2%, যা অনেকটা বাণিজ্যের উপর নির্ভর করেই হয়েছিল। নেক্সট, চাহিদা বৃদ্ধি। চাহিদা বৃদ্ধি মানে কি, এই যে দেখো তোমরা কি করো, তোমাদের হাতেই যেটা আছে যে রেডমির ফোন, ভারতীয় কোম্পানি না, আমরা প্রচুর বিদেশি কোম্পানির জিনিস কিন্তু ব্যবহার করি, কিন্তু জানিও না সেটা বিদেশি কোম্পানি। যেমন ধরো কিছু প্রোডাক্ট, লোটাসের প্রোডাক্ট, অ্যাপেলের মোবাইল, অ্যাপেলের ল্যাপটপ, ডেলের ল্যাপটপ, এগুলো কি হচ্ছে, কিছু বৈদেশিক জিনিস আমরা অনেক সহজেই কিন্তু এই ভারতের বাণিজ্যের জন্য পেয়ে যাচ্ছি। চাহিদা বৃদ্ধি মানে কি, আমরা সহজেই আমাদের প্রয়োজনীয় দ্রব্য দেশে উৎপাদিত বা বিদেশে উৎপাদিত সেগুলো বাণিজ্যের জন্য আমরা পেয়ে যাচ্ছি। এবং বিদেশেও কিন্তু কারো যদি ভারতীয় কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়, তারা অনলাইনের মাধ্যমে কিন্তু কিনে নিতে পারে। তাহলে বাণিজ্যের গুরুত্ব একটি হলো মানুষের মধ্যে চাহিদা বৃদ্ধি পেয়েছে। আরেকটু সোজা করে বলতে পারি, অনলাইন শপিং প্রত্যেকেই করো। অনলাইন শপিং এ যেটা হয় যে হাতে স্ক্রল করতে 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 অ্যামাজন বা মিন্ত্রা এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে তোমাদের খেলার বল হোক, চেস হোক, জামা কাপড় হোক, প্রয়োজনটা তখন কি হয়, দেখে তখন মনে হয় জিনিসটা খুব প্রয়োজন, ফলে কি হয়, ওই উৎপাদিত দ্রব্যগুলোরও কিন্তু চাহিদা বাড়ে। তো ভারতের বাণিজ্যের একটা গুরুত্ব হচ্ছে চাহিদা বৃদ্ধি পেয়েছে। নেক্সট হচ্ছে স্বনির্ভরতা বৃদ্ধি। স্বনির্ভরতা বৃদ্ধি তোমরা জানো যে অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো অনলাইন সংস্থা, এরা কি করে, ছোট ছোট উৎপাদনকারীকে তাদের দ্রব্য একটা বিশাল বিশাল বাজারে তাদেরকে বিক্রি করার সুযোগ করে দেয়। তুমি ঘরে বসেই তোমার উৎপাদিত সামগ্রী যে কোনো জায়গায় বিক্রি করতে পারো। এর ফলে কি হয়, স্বনির্ভরতা বৃদ্ধি পেয়েছে। নেক্সট যেটা বলছি, রাজস্ব বৃদ্ধি ও অর্থনৈতিক প্রগতি। বাণিজ্য থেকে যে আয় হয়, অর্থাৎ যখন আমরা কোনো জিনিস আমদানি করছি বা রপ্তানি করছি, এর মাধ্যমে যে বাণিজ্য হচ্ছে, তার ফলে আমরা কি করছি, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি। এই ট্যাক্সের ফলেই, এই ট্যাক্সের টাকা দিয়েই কি করছে গভর্নমেন্ট, সরকার, এই যে রাস্তাঘাট বা যেসব পরিষেবা দেওয়া সেগুলো দিতে পারছে। রাজস্ব বৃদ্ধি হচ্ছে এবং দেশের অর্থনৈতিক প্রগতি হচ্ছে। 9 নম্বর বলছি নতুন দ্রব্যের উদ্ভাবনা বৃদ্ধি। নতুন দ্রব্যের উদ্ভাবনা কেন, দেখো যখন চাহিদা বৃদ্ধি হয়, তোমাদের প্রথমেই বলেছিলাম যে ভারতের বাণিজ্যের ক্ষেত্রে কি হচ্ছে, মুনাফা থেকে ক্রেতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে।
তো যখন চাহিদা কোনো জিনিসের বৃদ্ধি পায়, যেমন এখন ধরো ব্যাটারি চালিত গাড়ি, স্কুটার, এগুলোর চাহিদা বাড়ছে, ফলে প্রচুর কোম্পানি চেষ্টা করছে যে তারা আরো নতুন নতুন অল্প দামে ব্যাটারি তৈরি করতে পারে। তাহলে এই যে নতুন দ্রব্যের উদ্ভাবনা, নতুন নতুন জিনিসের উদ্ভাবনাও কিন্তু বাণিজ্যের জন্যই বাড়ছে। সম্পর্কের উন্নতি, সম্পর্কের উন্নতি বলতে যখন আমরা বৈদেশিক বাণিজ্য করছি, রপ্তানি আমদানি এই ব্যাপারগুলো হচ্ছে, যেমন ভারত থেকে জাপানের লোহা রপ্তানি করা হয়, তার ফলে কি হচ্ছে, ভারত জাপানের সম্পর্ক ভালো হয়েছে। আবার একটা সময় ভারত রাশিয়া থেকে গম কিনতো, তার ফলে ভারত রাশিয়ার সম্পর্ক, তার ফলে সেই সময়টা মানে ভারত রাশিয়ার সম্পর্ক ভালো রয়েছে। তাহলে বিদেশের সাথে সম্পর্কের উন্নতির একটা ভিত্তি হলো ভারতের বাণিজ্য। আর লাস্ট এটা বলছি জীবনযাত্রার মান উন্নয়ন। তোমরা দেখছো যে বাণিজ্যের জন্য কি হচ্ছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থান যখনই বৃদ্ধি পাবে তার মানে কি, মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আর অর্থনৈতিক উন্নতি যখনই হবে তখনই কি হবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তাহলে আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা ভারতের বাণিজ্য সম্পর্কে একটা ধারণা তোমাদের এতক্ষণে হয়ে গেছে। এর পরের ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টার বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।